কত কাছে প্যাংগং লেকের, ওয়াও দেখো। এই যে ব্যাগটা 2 থেকে 3 মিনিট হয়েছে আমার কাঁধে রাখা, মনে হচ্ছে মাটি পেটে ঢুকে যাবো। এই চুশুলকে কেন্দ্র করে কিন্তু অনেকবার চাইনিজ আর্মির সাথে ইন্ডিয়ান আর্মির কনফ্লিক্ট হয়েছে। এই প্যাংগং লেকের দিকে তাকিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়, এটা কিন্তু আমাদের চোখের জন্য একটা মেডিসিন। বাঁদিকে প্যাংগং লেক, সামনে এরম সুন্দর রাস্তা, আর কি চাই ভাই, আর কি চাই? একটা বাইকারের এর থেকে বেশি আর কি চাই? এই তো হাফ লিটার তেল পড়েই গেছে রাস্তাতে, এই একটা জোগাড় করলাম। এখন এরকম রাস্তা একটু সেটলিং করবো না তো কি করবো ভাই? তাহলে কিসের অ্যাডভেঞ্চার 390 চালাচ্ছি? ও ও ও ভাই সাহাব, ক্লোজ ক্লোজ। বুঝতে পারবে যে আমাদের ভালো থাকার জন্য, আমাদেরকে সুস্থভাবে থাকার জন্য, আমাদের মুখে হাসি রাখার জন্য ইন্ডিয়ান আর্মি কি করে। Good morning from the mighty Pangong Lake with the Indian flag. কি সুন্দর লাগছে দেখেছো, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখো। ঘুম থেকে উঠে গেছি মোটামুটি 7টা 15-20 নাগাদ। তারপরে ইজি চেয়ারে শুয়েছিলাম, শুয়ে কিছুটা রোদ নিচ্ছিলাম গায়ে। আধা ঘন্টা বসে থাকার পর মনে হলো না, ব্লগটা একটু শ্যুট করা উচিত। তোমরাও তো এসছো, কিন্তু সকালবেলা ড্রোনটা উড়াতে গিয়ে জাস্ট একটু আগে ড্রোনটা উড়াতে গিয়েছিলাম, তারপরে হয়ে গেল একটা কাণ্ড। সেই কাণ্ডটা কি, একটা বড় গ্রুপ এসছে, এরা একটা ড্রোন উড়িয়েছিল এই লেকের। আমিও কালকে উড়িয়েছিলাম, এই লেকের মাঝামাঝি নিয়ে গেছিলাম। ওর মিনি 4 প্রো ছিল, আমারও মিনি 4 প্রো আছে। তো ড্রোনটা যখন ওখানে নিয়ে গেছে মাঝখানে, দেখছে ওর ড্রোনের কন্ট্রোলার ওর কাছে নেই, ড্রোনটা ওদিকে নিজেই যাচ্ছে। গিয়ে দেখিয়েছে ড্রোনটা ল্যান্ড করে গেল, বাট কোনোভাবেই কোনো ট্রেস করতে পারলো না। অনেকজন আছে, এরা মোটামুটি গ্রুপে মোটামুটি 15-16 জন মতো রয়েছে, কিচ্ছু করতে পারলো না। এই হচ্ছে ব্যাপার। তাহলে ড্রোন বেশি রিস্ক নিয়ে লাভ নেই, লেকের কাছে যাব, যতটা ওপর ড্রোন ওড়ানোর অতটাই ওড়াবো, কারণ ড্রোন নিয়ে এখন মারাত্মক কিছু রেস্ট্রিকশন চলছে। এই হচ্ছে ব্যাপার। গাড়ি ফাড়ি সবাই রেডি করছে, আমরাও নিজেদের গাড়ি একটু পরে রেডি করব। তার আগে করে নেবো ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে লাগেজ ফ্যাগেজ প্যাক করে একটু লেকের ধারে যাব কিছুটা শ্যুট করতে। তো চলো ঝটপট ব্রেকফাস্ট টেবিলে যাই। ব্রেকফাস্ট মোটামুটি বাফেট লেগে গিয়েছে, ব্রেকফাস্টটা খাই, দেন বাকি সমস্ত কিছু একটু পর ধীরে ধীরে সমস্ত কিছু শেয়ার করছি। সো ব্রেকফাস্ট, এখানে কফি, চিনি, দুধ সব রাখা রয়েছে। এখানে রয়েছে হচ্ছে, ওরে বাস, अब मजा आया। हाँ, यहाँ पर सब्जी, पोहा एंड वाओ, दैट्स गुड। চলো এগুলোকে প্লেটে, আপাতত প্লেটে নিই। যে হোমস্টেতে ছিলাম, হোমস্টে থেকে মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, জাস্ট লাগেজ প্যাকেজ ফাইনাল প্যাকিং চলছে। একটা বিরাট বড় গ্রুপ এসেছিল, গ্রুপের যতজন মেম্বার ছিল ওই হল্লা চলছিল। এই ফাইনালি প্যাংগং লেকের, শান্ত প্যাংগং লেকের শান্তিটা এনজয় করছি কিছুক্ষণ, বাস আর কিছুক্ষণেরই ব্যাপার। ভেবেছিলাম প্রথমে সকালবেলা শ্যুট করে নেবো, শ্যুট করে তারপরে তোমার রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে যাবো। কিন্তু যে মোটামুটি 40-45 জন একটা গ্রুপ এসেছিলো, ওই গ্রুপরা এই জায়গাটাই নেমেছিল প্যাংগং লেকের দিকে, তাদের সাথে একটা বড় ঝামেলা হয়েছে। সেটা আর ক্যামেরাতে আমি দেখাইনি। মানে এখানেও এসেছিলো লোকজন যে কেন শ্যুট করতে গেছে, কেন বাইক না নিয়েছে। তো আমরা ভাবলাম ফালতু ঝামেলার দরকার নেই, অন্যের জায়গায় এসে কী দরকার ঝামেলা করার। প্লাস হচ্ছে ড্রোন উড়ানো নিয়েও তোমাদেরকে বললাম, 2 জন ড্রোন উড়িয়েছিল, একজনের ড্রোন ওইদিকে চলে গিয়েছে, আর ওরা নামাতে পারেনি ড্রোনটাকে। দেখাচ্ছে যে ল্যান্ডেড, এবার ল্যান্ডেড মানে প্যাংগং লেকের ওপারে যাওয়া ইম্পসিবল। তো এই কিছু মানে কাণ্ড কারখানা হয়েছে সকাল থেকে, তাই আমরা রিস্ক নিইনি। জাস্ট লাগেজ ফ্যাগেজ সমস্ত কিছু প্যাকেট করা হয়ে গেছে, আমাদের প্যাক করা হয়ে গেছে, জাস্ট বাইকে বাঁধাও হয়ে গেছে। রাইডিং গিয়ারটা পরবো, সামনে 2-1টা লোকেশন আছে, সেই লোকেশনগুলোতে যাবো, টুকটাক কিছু ছবি ভিডিও তুলবো, দিয়ে বেরিয়ে পড়বো আমাদের আজকের জার্নি হান্ডলের দিকে। ফাইনালি বন্ধু বেরিয়ে পড়লাম প্যাংগং লেকের সামনে থেকে। এই হচ্ছে প্যাংগং লেক। কালকে এখানে কেউ একটা ড্রোন উড়িয়ে সবার সর্বনাশ করে দিয়েছে। ড্রোনটা নামিয়ে নিয়েছে ইন্ডিয়ান আর্মি, তারপর থেকে এখানকার যতগুলো স্টে আছে সবাইকে বলেছে ড্রোন যেন কেউ না ওড়ায়। যাই হোক, চলো, প্যাংগং লেক সবসময় প্যাংগং লেক, এর কোনো তুলনা কোনোদিনও হয়নি, কোনোদিন হবেও না। দুর্ধর্ষ জায়গা। আর আমরা রাস্তা থেকে বেশ খানিকটা কিন্তু নিচে এসে দাঁড়িয়েছিলাম। প্যাংগং স্কাই ভিউ লেক, এরম এই হচ্ছে প্রপার্টিটার নাম। এদের কোনো নাম্বারও তুমি ফোন লাগাতে পারবে না, কারণ টাওয়ার কখনো থাকে না। এসেই তোমাদের বুকিং করতে হবে একটু খুঁজে। প্রচুর প্রপার্টিস আছে, একটু দাম দর করতে হবে। এই প্রপার্টিতেও আমাদের মোটামুটি 4000 টাকা করে চেয়েছিল। ফাইনালি সেটাকে আমি 3000 টাকা দুজনের, মানে 1500 টাকা পার হেডে ফাইনাল করেছিলাম। ফাইনালি কালকে থেকে আসার পরে এই প্রথম প্যাংগং লেককে কিন্তু ফাঁকা পেয়েছি। ফাঁকা বলতে একদম ফাঁকা।
কি সুন্দর লাগছে, জাস্ট দেখো ব্লু প্যাংগং লেক। আর জাস্ট ড্রোনটা বের করেছিলাম, আমাদেরকে রিকোয়েস্ট করলো ড্রোন এখানে যেন না ওড়াই। যাই হোক, কোনো একটা ইস্যু হয়েছে কালকে, যার জন্য আমাদের ড্রোন ওড়াতে দেয়নি। খুব সুন্দর। আর এই যে এই জায়গাগুলোতে বসে যদি তোমরা ছবি ভিডিও করো তাহলে কিন্তু তোমাদের 50 টাকা দিতে হবে। দিস ইজ নর্মাল, মানে এখানকার লোক করে খাই, কোনো ব্যাপার না। যাই হোক, চলো, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে প্যাংগং লেকের ভিউ। কি সুন্দর লাগছে দেখেছো। আর এখানে কিন্তু খুব একটা বেশি আমাদের সময় নষ্ট করা যাবে না, কারণ হচ্ছে আমাদের যেতে হবে হানলে। ভীষণ সুন্দর লাগছে দেখো প্যাংগং লেকটা দেখতে। কত কাছে প্যাংগং লেকের, ওয়াও দেখো। দেখতে পাচ্ছ, দারুণ এসছে। চলো, ফাইনালি আমরা প্যাংগং লেককে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। অবশ্য এখন প্যাংগং লেক বেশ খানিকটা আমাদের সাথে থাকবে। আজকের জার্নিটা সম্বন্ধে তোমাদের একটু বলে দিই। সামনে আমরা কিছুটা দূরে গিয়ে পেয়ে যাবো, মোটামুটি এখান থেকে 25 কিলোমিটার মতো গিয়ে পেয়ে যাবো হচ্ছে চুসুল। এই চুসুল কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা আমাদের এই রুটে, কারণ এই চুসুলকে কেন্দ্র করে কিন্তু অনেকবার চাইনিজ আর্মির সাথে ইন্ডিয়ান আর্মির কনফ্লিক্ট হয়েছে। আর এই চুসুলের পরে পেয়ে যাবো আমরা রেজাংলা ওয়ার মেমোরিয়াল, মেজর শয়তান সিং। আশা করি আমার আর বলতে হবে না, এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল, চুসুল এগুলো করে আমরা কিন্তু পৌঁছে যাব নিয়মা। এবার একটা রুট নতুন হয়েছে, নিয়মা নাকি বাইপাস করে বেরিয়ে যাওয়া যাচ্ছে। যদি সেই রুটটা পাই তাহলে সেই রুটটা, নাহলে নিয়মা হয়ে আমরা কিন্তু পৌঁছে যাব আজকে হানলে। সঙ্গে কিন্তু পেয়ে গেছি আমরা, দেখতে পাচ্ছ আমাদের দ্য মাইটি প্যাংগং লেক। এই প্যাংগং লেক এখন আমাদের বেশ কিছুটা আমাদের সাথেই যাবে। অদ্ভুত সুন্দর কালার, মানে এই প্যাংগং লেকের দিকে তাকিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। এটা কিন্তু আমাদের চোখের জন্য একটা মেডিসিন। তোমরা জানো কিনা জানি না, এই প্যাংগং লেকের কিন্তু একটা নয়, দুটো নয়, মোটামুটি 10টা কালার তোমরা দেখতে পাবে সারাদিনে। তোমাদেরকে বলবো, তোমরা যদি প্যাংগং লেক প্ল্যান করো, আমরা তো গতবারও ভুলটা করেছিলাম, এইবারও একটু তাড়াহুড়া রয়েছে। কতদিন ধরে প্ল্যান আর করা যাবে, বুঝতেই পারছো। সেই কলকাতা থেকে বাইক নিয়ে এসেছি, কতদিন এক্সট্রা আর করবো। তো প্যাংগং লেককে না চেষ্টা করবে লে থেকে একটু 7টা 8টার দিকে বেরিয়ে মোটামুটি 12টা 1টার মধ্যে প্যাংগংয়ে ঢুকে যাওয়ার। যদি 12টা 1টাতে তোমরা প্যাংগং ঢুকে যেতে পারো, তাহলে যেটা সুবিধা হবে, সারাটা দিন প্যাংগং লেকের ভিউ সাথে ভিডিও সমস্ত কিছু এনজয় করতে পারবে। আর এইসব এনজয় করে টোরে পরের দিন সকালেও হালকা ফুলকা প্যাংগং লেকের ভিউ নিয়ে 10টা 10:30 নাগাদ কিন্তু তোমরা আবার নিজেদের জার্নিটা কন্টিনিউ করতে পারো। রয়েছি আমরা মেরাক ভিলেজে। কি সুন্দর দেখো আকাশটা। কিন্তু আমরা দাঁড়িয়েছি এই জন্য না, দাঁড়িয়েছি আমাদের তেল পড়ছিল, তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে। যে আমাদের কালকে ড্রামগুলো তো মানে বুঝতেই পারছো দারুণ দারুণ দেয়, তো পেচকে পুচকে তেল পুরো, মানে যা তেল ঢেলেছিলাম 1/2 লিটার তেল কালকে পড়েই গেছে রাস্তাতে। এই তো 1/2 লিটার তেল পড়েই গেছে রাস্তাতে। এই একটা জোগাড় করলাম এখন, বোতল কেটে। যতক্ষণ আমরা তেল ঢালছি এখানে দাঁড়িয়ে একটু ড্রোন শট নিয়েছিলাম, তোমরা ততক্ষণ ড্রোন শটটা দেখো। আমরা তেল ফেল ঢেলে রেডি হয়ে একদম গোপ্রোতে আসছি। শট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু সামনে চুসুলের দিকে। ড্রোন শটটা কেমন লাগলো জানিও। সত্যি কথা বলছি, সকালে যে ঘটনাটা ঘটেছে তারপরে একটু ভয়ে ভয়ে ড্রোন ওড়াচ্ছি। চোখের সামনে দেখা আমার একজনের পুরো দামি ড্রোন, মডেলটা কি ছিল বোধহয় ম্যাভিক 3 Pro এরকম কিছু একটা ছিল। একসাথেই বসেছিলাম আমরা, অন্যটা গ্রুপের ছিল, একসাথেই বসেছিলাম। ড্রোনটা ওড়ালো,
সঙ্গে সঙ্গে যেই প্যাংগং লেকের মাঝামাঝিতে নিয়ে গিয়েছে, ড্রোন ওর কন্ট্রোলে নাই। চোখের সামনে দেখলাম ড্রোনটা চলে যাচ্ছে প্যাংগং লেকের ওপারে, তারপরে দেখিয়ে দিল ল্যান্ডেড। কি বলবে বলো। আর তারপরে আরেকটা ড্রোন উড়িয়েছিল মিনি 4 Pro, যেটা আমি উড়াচ্ছি। সেই মিনি 4 Pro ওড়াতে গিয়ে কি হলো, ও দেখছে ওর সামনে পেছনে এগোচ্ছে ড্রোন, কিন্তু ডান দিক বাদিক কাজ করছে না সেন্সার। আর কোনো রকম করে তাড়াহুড়ো করে ও ভয়ে নামালো না, ওরা ড্রোন শট নিতে পেরেছে, তারপরে ভয়ে না আমি ড্রোন ওড়াতে পেরেছি। লেককে সব থেকে নিরিবিলিতে এনজয় করতে চাও তাহলে তোমরা একদম লাস্ট অবধি চলে আসবে মেরাকে এসে স্টে করো। তাতে তোমাদের পরের দিনও জার্নিটা মোটামুটি 12-14 কিলোমিটার তোমরা এগিয়েও থাকবে। আর ভিউ তো ছেড়েই দাও, প্যাংগং লেকের সব থেকে বেশি ভালো ভিউ কিন্তু এখান থেকেই পাবে তোমরা। দেখো গোটা প্যাংগং লেকের ধারে ধারে সব কটেজ, ছোটো ছোটো হোমস্টেগুলো রয়েছে। আর এখানকার রেট ওই দিককার থেকে অনেক কম। বেশি বেলা হলে এইগুলোতে থাকে ওয়াটার ক্রসিং। ও ভাই সাহাব, ডান দিকে দেখো পুরো ন্যাড়া পাহাড়, ওপরগুলোতে চূড়াগুলোতে বরফ লেগে রয়েছে, বাঁদিকে প্যাংগং লেক, সামনে এরম সুন্দর রাস্তা। আর কি চাই ভাই, আর কি চাই? একটা বাইকারের এর থেকে বেশি আর কি চাই? এই সব কটা হচ্ছে ওয়াটার ক্রসিং। পেয়ে গেছি আমরা আবার একটা ওয়াটার ক্রসিং। হ্যাঁ, এটা বেলার দিকে যে কি আকার ধারণ করবে সেটা এটা করেই বুঝতে পারলাম। ভালো ডিপ আছে ওই জায়গাটাই। আমি যখন 2023-এ এসেছিলাম, একটা সিঙ্গেল মানে এই গোটা প্যাংগংয়ে আসার পর থেকে প্যাংগং টু চুসুল থেকে হানলে একটা সিঙ্গেল ওয়াটার ক্রসিং আমরা পাইনি। আর প্যাংগং লেককে কিন্তু সামনের একটা মোড় থেকে আমরা ছেড়ে দেবো। এই প্যাংগং লেক ঢুকে যাচ্ছে তিব্বতের দিকে, আর আমরা এবার স্ট্রেট চলে যাব। দেখতে পাচ্ছ ওই যে পাহাড়ের চূড়া, ওখানে কিন্তু বাংকার রয়েছে, দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এইখান থেকে আমরা প্যাংগং লেককে বিদায় জানাবো আর ঢুকে পড়বো চুসুলের চৌহদ্দিতে। টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম সামনের দিকে। আর ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে পাতলা রাস্তাটা কিরমভাবে উঠেছে, আর একদম ওই পাহাড়টার টপটা দেখো, দেখতে পাবে তোমরা বেশ কটা সাদা সাদা জিনিস দেখতে পাচ্ছ। ওইগুলো কি বলো তো, ওইগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মির বাংকার। এন্টার করতে চলেছি চুসুল। আর বাদিকের জায়গাটা পুরো দেখো, মানে ঘাসগুলো যে পুরো বাবল হয়ে রয়েছে। এটা কেন হয় আমি ঠিক বুঝতে পারি না। মানে লাদাখের প্রচুর জায়গায় দেখা যায়, আমাদের ওখানে যেরকম প্লেন ঘাস, এখানে দেখবে এরকম বাবলের মতো হয়ে রয়েছে। এইটা হচ্ছে চুসুলের পয়েন্ট। আমাদেরকে মনে হয় যেতে হবে ওই দিকে। আগের বার আমরা এই রেস্টুরেন্টটাতে এসে খেয়েছিলাম, সেই রেস্টুরেন্টটা এখন হয়ে গেছে বন্ধ। এই যে পুলিশ চেকপোস্ট চুসুল। হ্যাঁ, লাস্ট রেস্টুরেন্ট। চলো একটু জিজ্ঞেস করে নি। আমাদেরকে যেতে হবে এইদিকে, দাঁড়া একবার জেনে নি। রেজাংলা, হ্যাঁ। তো আগের বার আমরা ওই রুটটা দিয়ে হানলে গিয়েছিলাম, মানে রেজাংলা গিয়েছিলাম, আর এইবার নিলাম এই রুটটা গিয়েও ওই রুটের সাথেই মিশছে সামনে গিয়ে। ওই রুটটাতে পুরো বালি পাওয়া যাবে, আর এই রুটটা মনে হয় মানে পুরো টারম্যাক রয়েছে। লাস্টের দিকে দুটোই একসাথে বালি অফরোডের প্যাচের সাথেই মিশছে। চলো দেখি, আগের বার ওইটা দিয়ে করেছিলাম, এবার এটা দিয়ে যাই, দুটোই কভার করা হয়ে যাবে। তাহলে চুলের পুলিশ চেকপোস্টে দাঁড় করিয়েছে, এন্ট্রি করছে। ওই রুটটা দিয়ে গেলে কি হবে, তোমাদেরকে ওই পুরো বালি দিয়ে যেতে হবে, যেটা দিয়ে আমরা আগের বার গিয়েছিলাম। আর এই রুটটা পুরোটাই টারম্যাকের রাস্তা। এই রুটটা সামনে গিয়ে ওই রুটটার সাথে মিশছে। চলো আবার আমাদেরকে এই রুটটাই নিয়ে নিতে হবে। দাঁড়িয়ে যাও, আর্মির গাড়ি আছে, ওটা পেরিয়ে যাক। স্যার ইধার সে আমাদের রেজাংলা যাওয়ার জন্য যে অফরোডটা করতে হয়, সেই অফরোডের প্যাচ। তবে যা দেখে মনে হচ্ছে একদম নতুন পাথর বিছিয়েছে, খুব তাড়াতাড়ি এই রাস্তাটাও পুরো পুরো টারম্যাকের হয়ে যাবে। রাস্তা ছাড়ো, শুধু ভিউটা দেখো শুধু, কি দুর্ধর্ষ ভিউ। যাওয়ার আগে কন্টিনিউয়াস অফরোড চলছে, আমি একটু স্যাডলিং করে নিই। এরম রাস্তায় একটু স্যাডলিং করবো না তো কি করবো ভাই? তাহলে কিসের অ্যাডভেঞ্চার 390 চালাচ্ছি? ও ভাই, জাস্ট ওপরটা উঠেই কি ভিউ দেখো। চলছে সেই এক অফরোড চলছে। সামনের গাড়িগুলোকে আমি ছেড়ে দিয়েছি, অনেক ধুলা খেলাম। 2-2.5 কিলো ধুলা খাওয়ার পর দেখলাম পেট ভরে গেছে। আমার না বাবা, তোমরা সামনে যাও, সাইড দেওয়ার কোনো নামগন্ধ যখন নেই, দরকার নেই, তোমরা সামনে যাও, আমি একটু পেছনে আসছি। পৌঁছাবো তো সেই একই জায়গায়। আগের বার আমরা এই রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। এই রাস্তায় দাঁড়িয়ে চালানোর মজা আলাদা।
ভুল করেও না এই বালিগুলোতে নামাবে না, কখনো যে কোথায় গর্ত থাকবে না কেউ জানে না। পুরো টারম্যাক হচ্ছে রাস্তাটা, কিন্তু এইখান থেকে আমরা যাবো কোন দিক দিয়ে ভাই? ও ভাই সাদা করে দিল ভাই। সামনে আসছে আর একটা আর্মির ট্রাক। চলো, পুরো নতুন একদম রেজাংলা অব্দি পুরো টান টান রাস্তা তৈরি হচ্ছে। মনে হচ্ছে যা দেখে মাসখানেকের মধ্যে, মাসখানেকও না, দিন 15-র মধ্যে এই রাস্তা খুলে দেবে। একবারও মনে হচ্ছে না দেখে যে আমরা পৃথিবীর মধ্যে গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে গাড়ি চালাচ্ছি। একটা ট্রাক যাচ্ছে পুরো সাদা করে দিয়ে চলে যাচ্ছে। ও ও ক্লোজ কল, ক্লোজ কল। রাস্তা, চলো চলো। ও ভাই সাহাব, ক্লোজ ক্লোজ। এত বালি জাস্ট পড়তে পড়তে বাঁচলাম ভাই, সাদা হয়ে গেলাম। আসলে কোথায় এত বড় বড় গর্ত আছে না, লুজ বালি হয়ে রয়েছে, দেখে তো বোঝা যাচ্ছে না উপর থেকে। এত ঠান্ডাতেও পুরো ভিজে গেল বেস লেয়ার। আর কি চিন্তা, এরপরে যারা আসবে 15 দিন পরে তারা তো একদম মাখন মাখন রাস্তা পাবে, মাখন। কি রাস্তা ভাই, মঙ্গল গ্রহে বাইক চালাচ্ছি। দূর দূরে একটা গাছপালা, মানুষজন কিচ্ছু নেই। দেখতে পেয়ে গেছি রেজাংলা ওয়ার মেমোরিয়াল। দিস ইজ দ্য রেজাংলা ওয়ার মেমোরিয়াল। ইন্ডিয়ান ফ্ল্যাগটাই কিন্তু তার প্রমাণ। চলো সামনে গিয়ে আমাদের ডান দিক নিতে হবে, ডান দিকে নিয়ে আমরা কিন্তু পেয়ে যাব। বলতে গিয়ে গায়ের লোম জাস্ট খাড়া হয়ে যাচ্ছে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল ভাই, জীবনের সেকেন্ড বার। তো জাস্ট এসে মানে গায়ে কাঁটা দিচ্ছে বলতে দাঁড়িয়ে রয়েছি রেজাংলা মেমোরিয়ালের সামনে, আর সামনে রয়েছে আমাদের দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর কি গানটা বাজছে দেখেছো? ও দুর্ধর্ষ একটা জায়গা। চলো ভেতরে যাই, বাকিটা তোমাদের সাথে ভেতরে গিয়ে শেয়ার করছি। 2021 সালের 18ই নভেম্বর রাজনাথ সিং এই জায়গার মানে স্মৃতি স্থাপন করেছিলেন। তারপরে এখন আমরা যাচ্ছি এগিয়ে ধীরে ধীরে আহির ধামের দিকে। তো এই হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, তার নিচে দেখো 13টা এরকম পিলার লাগানো রয়েছে। এর তলায় যারা যারা মারা গিয়েছে তাদের নাম হিন্দি আর ইংলিশে লেখা রয়েছে। আর ঠিক এর উল্টো দিকটাতে এই যে নামগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে প্রত্যেকটা মানে এই মানুষগুলো আমাদের যেন সুস্থ থাকার জন্য, আমাদের ভালো থাকার জন্য এই মানুষগুলো এই নামগুলো এই ওয়ালে লিখেছে। প্রত্যেকেই শহীদ হয়েছে আমাদের দেশের জন্য। আর তার মধ্যে সব থেকে উপরে রয়েছেন মেজর শৈতান সিং। এই মেজর শৈতান সিংয়ের মানে চেহারার অবস্থা এরকম হয়েছিল যে তাকে তার স্কিনের কালার দেখে চিনতে পারা গিয়েছিল, ভাবো। আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগের নিচে যে ফ্ল্যাগগুলো রয়েছে, কুমার রেজিমেন্টের ফ্ল্যাগ রয়েছে, কারণ এই যুদ্ধটা কুমার রেজিমেন্ট লড়েছিল। এই যে এটা হচ্ছে মুখভেরি টপ, ওইখানেই হয়েছিল যুদ্ধ। আর ওই দিকে যদি তোমরা একটু দেখো, ওই যে দেখতে পাচ্ছ বাংকারের মতো, এই হোয়াইট কালারটা হচ্ছে ইন্ডিয়ানের আর এইটা হচ্ছে চাইনিজদের। মাঝখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটাতেই হয় হচ্ছে ফ্ল্যাগ মিটিং। ওই যে টপটা, এই টপটা, এই কালো টপটা, এটারই নাম কিন্তু মুখভরি টপ। আর ওর নিচটাতে দেখো বাংকার দেখা যাচ্ছে, এগুলো আমাদের ইন্ডিয়ান আর্মির বাংকার, ওইটাতেই হয়েছিল যুদ্ধ। আর এখন এর ভেতরে চলছে বিভিন্ন রকম লাইট অ্যান্ড সাউন্ডের শো, আর বাইরে হালকা ফুলকা ঝড় উঠেছে। সুন্দর জায়গাটা, সুন্দর।
মানে এখানে আসতে পারলে, এখানে এসে তুমি যদি জায়গাটার মানে ঠিকঠাক ঐতিহ্য বুঝতে পারো তাহলে তুমি বুঝতে পারো, তোমার গায়ে কাঁটা দেবে। ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, সাইডে যে পাহাড়গুলোর সাথে ব্লু স্কাই, দেখেছো কি সুন্দর লাগছে। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু সত্যি ভীষণ সুন্দর দেখতে। এটা দেখতে পাচ্ছ, এটা পুরো হচ্ছে চুসুল সেক্টরের একটা মিনিয়েচার। মানে এখন আমাদের লাইন অফ কন্ট্রোল কোনটা দিয়ে গেছে সেইটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ব্লু যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান অকুপাইড রয়েছে, আর বাকি যেগুলো রেড কালার এগুলো হচ্ছে মানে চায়না অকুপাইড রয়েছে। আর এই যে লেকটা, এটা 1962-র আগে ইন্ডিয়ার ছিল, বাট যুদ্ধের পরে এটা চায়না দখল করে নেয়। আর এই যে ত্রিশুল হাইট, এটা হচ্ছে তোমার চায়নাদের সবথেকে টপেস্ট হাইট। এইটার উপরেই ওদের বাংকার রয়েছে, এইখান থেকে ইন্ডিয়ান আর্মির উপরে ওরা নজর রাখে। আর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে চুসুল, এই যে এটা হচ্ছে আমাদের দিকের সবথেকে উঁচু পাহাড়। এইখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মির বাংকার রয়েছে। যাই হোক চলো। আর এইটা হচ্ছে মুখবাড়ি টপ, এইটাই হচ্ছে রেজাংলার ওয়ার মেমোরিয়ালের ব্যাটেল ফিল্ড কিন্তু, যেটা এখান থেকে যদি তোমাদেরকে দেখায়, ওই যে ব্ল্যাক কালারের এটা, এখানে এখন ইন্ডিয়ান আর্মির বাংকার রয়েছে। মানে এখানে একটু আগে আমাদের একজন আর্মি অফিসার এই পুরো জায়গাটার পুরো ব্রিফিং দিচ্ছিলেন। সত্যি কথা বলতে যেগুলো কথা বলার পর জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। ইন্ডিয়ান আর্মি মাত্র 140 জন ভার্সেস 1300 জন চাইনিজ আর্মি, ভেবে দেখেছো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের কাছে তখন কিন্তু ছিল আধুনিক অস্ত্র, আমাদের ইন্ডিয়ান আর্মির কাছে সেগুলোও ছিল না। তো যাই হোক, এই আগের বারও যখন রেজাংলা এসেছিলাম তখনও ভালো লেগেছিল, ভীষণ এনজয় করেছিলাম জায়গাটাকে। এখনও কিন্তু ভীষণ, মানে সত্যি এই জায়গায় আসলে তোমার মন একদম অন্যরকম হয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে আমাদের ভালো থাকার জন্য, আমাদেরকে সুস্থভাবে থাকার জন্য, আমাদের মুখে হাসি রাখার জন্য ইন্ডিয়ান আর্মি কি করে। সমস্ত অস্ত্রশস্ত্র দেখছো, এগুলো কিন্তু প্রত্যেকটাই 1962-র ওয়ারে ইউজ হয়েছিল। এইখানটাতে রয়েছে দেখো বিভিন্ন রকমের ওয়াটার বোতল, তারপরে স্প্রিন্টার্স, সমস্ত কিছু রয়েছে। এইখানে রয়েছে এক রকমের তোমার গান রয়েছে, এখানে রাইফেল রয়েছে, এইখানেও প্রচুর জিনিস রয়েছে। না, এই জায়গাটা সত্যি একদমই অন্য রকমের। এই যে দেখো, এইগুলো হচ্ছে 1962-র যখন ওয়ার হয়েছিল, তারপরে যখন 2 মাস পরে গিয়ে এই জিনিসগুলো রিকভার করা হয়। এই হচ্ছে হেলমেট ইন্ডিয়ান আর্মির, এই সমস্ত জিনিসপত্র 3 মাস পরে, যেটা তোমাদের বললাম 2 থেকে 3 মাস পরে গিয়ে এই জিনিসগুলোকে জাস্ট কিন্তু রিকভার করা হয়। ওয়ার মেমোরিয়ালের ঠিক সামনেটাতে এরকম একটা ব্যাটারি লেখা রয়েছে, আগেটা ছিল না। এটা একটা ব্যাগ রয়েছে, 22.5 কিলোর ব্যাগ। ব্যাগটা দেখাও, এই যে ব্যাগটা জাস্ট 2 থেকে 3 মিনিট হয়েছে আমার কাঁধে রাখা, মনে হচ্ছে মাটি পেটে ঢুকে যাব। এইটা নিয়ে এরা এরকম পাহাড়ের ওপরগুলোতে চড়ে, ভাই কতটা ফিটনেস দরকার। ভাবতাম বোধহয় আমি ফিট, আমি জিরো। আমি বুঝতে পারলাম এদের ফিটনেসের কাছে আমার ফিটনেস টোটাল জিরো। বিভৎস ভারী। হ্যাঁ, এত খিদে লেগেছিল, কোনো খাবার অ্যাভেলেবেল নাই, সব রেডি হচ্ছে। সবাই পুরি ছোলা খাচ্ছিল, দেখে আমার লোভ লাগলো। পুরি তো শেষ পর্যন্ত একটু চেয়ে চিনতে ছোলা আর একটা ডায়েট কোক সাঁটি এখান থেকে। এখন আমাদের রাস্তা অনেকটাই বাকি, হানলে যেতে হবে। তো ওটা খেয়ে নিই, গিয়ে বেরোবো।